আসসালামু আলাইকুম। আরবিডি নিউজের সর্বশেষ আন্তর্জাতিক সংবাদে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। সঙ্গে আছি আমি রাজীব। প্রথমেই জেনে নেওয়া যাক কি থাকছে এখনকার গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনামে। শীঘ্রই ইউক্রেনে হামলা চালাবে রাশিয়া। আফগানিস্তানে কূটনৈতিক পাঠানোর চিন্তা করছে ফ্রান্স ও ইউরোপ। ইরানি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ, র্যাপিড ফোর্সের মহড়ায় শহরবাসী অবাক। সৌদি আরবের কাছ থেকে $300 কোটি পেল পাকিস্তান। এবং সর্বশেষ রয়েছে কেন্দ্রীয় সরকার গডসের কাশ্মীর তৈরি করতে চায় বলছেন মেহবুবা মুফতি। কেন্দ্রীয় সরকার অর্থাৎ নরেন্দ্র মোদী সরকার কাশ্মীরে গডসের কাশ্মীর তৈরি করতে চাচ্ছে। সেখানে ভারতীয় সরকার অর্থাৎ নরেন্দ্র মোদী সরকার চাচ্ছে মুসলমানদের বিতাড়িত করে কাশ্মীর থেকে সমস্ত ধরনের মুসলমানদের তাড়িয়ে দিয়ে সেখানে হিন্দুত্ববাদীদের রাজ করার জন্য, সেখানে উগ্র হিন্দুত্বদের রাজত্ব আবারও কায়েম করার জন্য। কিন্তু নরেন্দ্র মোদী সরকার এটা ভালোভাবেই জানে, যতই ষড়যন্ত্র করা হোক না কেন, যতই নীল নকশা তৈরি করা হোক না কেন, কাশ্মীরের জনগণ যখন হাতে অস্ত্র তুলে নিয়েছে, যখন তারা স্বাধীনতার জন্য যুদ্ধ করছে, তখন গডসের কাশ্মীর কেন, তারা কাশ্মীরের বিন্দুতম ক্ষতি করতেও পারবে না। যদিও নরেন্দ্র মোদী সরকার গোপনে সেখানে নেটওয়ার্ক সংযোগ বন্ধ করে, আন্তর্জাতিক মহলের প্রবেশ নিষিদ্ধ করে সেখানে গণহত্যা চালাচ্ছে, তারপরেও নরেন্দ্র মোদী সরকার এই কাশ্মীরকে ধরে রাখতে পারবে না। কাশ্মীর স্বাধীন হবে এবং হতে চলেছে, যা বিশ্ববাসীর সামনে পরিষ্কার। এর আগে কাশ্মীরের 370 ধারা নিয়ে নরেন্দ্র মোদী বারবার কথা দিয়েছে যে সে আবারও সেই 370 ধারা ফেরত দিবে, কিন্তু আদতে এটা ছিল নরেন্দ্র মোদীর একটি ভণ্ডামি, যেটা মেহবুবা মুফতির কথায় আবারও প্রমাণিত হয়েছে। মূলত 370 ধারা ফেরত দেওয়ার নাম করে নরেন্দ্র মোদী সময় ক্ষেপণ করার চেষ্টা করছে, যাতে করে আস্তে আস্তে গণহত্যার মাধ্যমে কাশ্মীরের স্বাধীনতা হরণ করা যায়, কাশ্মীরের জনগণকে সেখান থেকে বিতাড়িত করে সেখানে উগ্র হিন্দুত্ববাদী জঙ্গি গোষ্ঠীর রাজত্ব কায়েম করতে পারে। কারণ কাশ্মীর ব্যতীত ভারতের অধিকাংশ জায়গায় এখন উগ্র হিন্দুত্ববাদের রাজত্ব চলছে। উগ্র হিন্দুত্ববাদী জঙ্গি সংগঠনগুলোর কারণে ভারত মূলত একটি জঙ্গি হিন্দু রাষ্ট্রে পরিণত হয়েছে। আপনি যদি মানচিত্রের দিকে তাকান, দেখবেন ভারত জ্বলজ্বল করে জ্বলছে উগ্র হিন্দুত্ববাদী জঙ্গি রাষ্ট্র হিসাবে। আপনারা কি মনে করেন এত ষড়যন্ত্রের পরেও কাশ্মীরের স্বাধীনতা কি রুখে দিতে পারবে নরেন্দ্র মোদী সরকার? কি মনে হয় আপনাদের? এ বিষয়ের উপর আপনারা আপনাদের মূল্যবান মতামত প্রদান করবেন এবং অনুরোধ থাকবে গুরুত্বপূর্ণ এই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার জন্য। এতক্ষণ সংবাদ শিরোনামগুলো শুনছিলেন, এখন বিস্তারিত। তবে তার আগে রিকোয়েস্ট থাকবে ভিডিওটিতে একটি লাইক করুন এবং আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। শীঘ্রই ইউক্রেনে হামলা চালাবে রাশিয়া। আগামী বছর ইউক্রেনে হামলা চালাতে পারে রাশিয়া, আর এজন্য 1,75,000 রুশ সেনাকে প্রস্তুত করা হচ্ছে। শুক্রবার মার্কিন সংবাদ মাধ্যম ওয়াশিংটন পোস্টের প্রতিবেদনে এমনটি বলা হয়েছে। তবে ইউক্রেন সরকারের আশঙ্কা আগামী মাসেই হামলা চালাবে রাশিয়া। নাম প্রকাশে অনিচ্ছুক মার্কিন প্রশাসনের এক কর্মকর্তা ওয়াশিংটন পোস্টকে বলেন, মস্কো 100 ব্যাটালিয়ান অর্থাৎ 1,75,000 সেনাকে অস্ত্রশস্ত্র সহ প্রস্তুত করছে। মার্কিন প্রতিরক্ষা বিভাগের দপ্তর পেন্টাগনের পক্ষ থেকে বার্তা সংস্থা এএফপিকে জানায়, গোয়েন্দাদের কোনো তথ্য নিয়ে তারা মন্তব্য করবে না। এর আগে পেন্টাগন জানিয়েছিল ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার আক্রমণাত্মক পদক্ষেপ নেওয়ার পরিকল্পনার প্রমাণ পাওয়া গেছে, আর এ নিয়ে তারা উদ্বিগ্ন। পেন্টাগনের মুখপাত্র কর্নেল টনি শেমেলরথ বলেন, আমরা পূর্ব ইউক্রেন নিয়ে চলমান সংঘাত কূটনৈতিকভাবেই সমাধানের বিষয়টিকে সমর্থন করছি। মার্কিন গোপন নথির বরাত দিয়ে ওয়াশিংটন পোস্টের প্রতিবেদনে বলা হয়, রাশিয়ান বাহিনী বর্তমানে 4টি পয়েন্টে সেনা বাড়াচ্ছে। সেখানে অস্ত্রশস্ত্র সহ 50টি কৌশলগত দল মোতায়েন করা হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এর আগে বলেছেন, ইউক্রেনে রাশিয়ার হামলা ঠেকানোর জন্য নতুন নীতি গ্রহণের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র। ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রী অলেক্সি
রেজনিকভ জানিয়েছেন, রাশিয়া প্রায় 1,00,000 সেনা সীমান্তে মোতায়েন করেছে। তবে রাশিয়া এটি অস্বীকার করছে। গত বুধবার লাটভিয়ার রিগার ন্যাটো মন্ত্রীদের এক বৈঠকের পর মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন বলেন, রাশিয়া ইউক্রেনের বিরুদ্ধে উল্লেখযোগ্য আগ্রাসী পদক্ষেপের পরিকল্পনা করেছে বলে প্রমাণ পেয়ে যুক্তরাষ্ট্র গভীরভাবে উদ্বিগ্ন। মস্কো 2014 সালে ইউক্রেন থেকে ক্রিমিয়া দখল করে। রাশিয়ার সমর্থনে ইউক্রেনের পূর্ব অঞ্চলে বিচ্ছিন্নতাবাদী যোদ্ধারা ইউক্রেনের বিরুদ্ধে লড়াই করেছে। এই সংঘর্ষে এখনও পর্যন্ত 13,000 মানুষের মৃত্যু হয়েছে। আফগানিস্তানে কূটনীতিক পাঠানোর চিন্তা করছে ফ্রান্স ও ইউরোপ। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন বলেছেন, তার দেশ এবং ইউরোপের কয়েকটি দেশ আফগানিস্তানে কূটনীতিক প্রতিনিধি পাঠানোর চিন্তা করছে। ইউরোপের এই সব দেশ একটি অভিন্ন দূতাবাসে প্রতিনিধি নিয়োগ দেবে বলে তিনি উল্লেখ করেন। কাতারের রাজধানী দোহায় শনিবার এসব কথা বলেছেন ফরাসি প্রেসিডেন্ট। সংযুক্ত আরব আমিরাত থেকে তিনি 2 দিনের জন্য কাতার সফরে দোহা পৌঁছেছেন। আফগানিস্তানের সাবেক আশরাফ গনি সরকারের পতনের পর তালেবান ক্ষমতা দখল করেছে, কিন্তু আমেরিকা ও তার পশ্চিমা মিত্ররা বিষয়টি মেনে নিতে পারছে না। আর এজন্য তারা কেউই তালেবানের অন্তর্বর্তী সরকারকে স্বীকৃতি দেয়নি এবং আফগানিস্তানের সঙ্গে কোনো কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠা করেনি। ইমানুয়েল ম্যাক্রন বলেন, আমরা ইউরোপের কয়েকটি দেশ মিলে একটি সংস্থা তৈরি করতে যাচ্ছি, যেখানে ইউরোপের দেশগুলো তাদের রাষ্ট্রদূত নিয়োগ দেবে এবং তারাই ইউরোপের প্রতিনিধি হিসাবে কাজ করবেন। তবে এর মধ্য দিয়ে তালেবান সরকারকে কূটনৈতিক ও রাজনৈতিকভাবে স্বীকৃতি দেওয়া হবে না বলেও জানান তিনি। এর আগে তালেবানের সঙ্গে আলোচনার পর গত 28শে নভেম্বর ইউরোপীয় ইউনিয়ন এক বিবৃতিতে জানিয়েছে, শীঘ্রই তারা আফগানিস্তানে একটি মিশন খুলতে পারে। ইরানি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ, র্যাপিড ফোর্সের মহড়ায় শহরবাসী অবাক। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিমান প্রতিরক্ষা বাহিনী দেশের মধ্য অঞ্চলীয় নাতাঞ্জ শহর থেকে কয়েকটি ক্ষেপণাস্ত্র ছুড়ে র্যাপিড অ্যাকশন ফোর্সের প্রস্তুতি পরীক্ষা করেছে। হঠাৎ করে শহরের কাছে কয়েক দফা বিকট শব্দ হওয়ার কারণে শহরবাসী অনেকটাই হতবিহ্বল এবং বিস্মিত হয়ে পড়েন। তবে বিমান প্রতিরক্ষা বাহিনী আশ্বস্ত করে বলেছে, চিন্তার তেমন কোনো কিছুই নেই। ক্ষেপণাস্ত্র ছুড়ে র্যাপিড রিঅ্যাকশন ফোর্সের প্রস্তুতি যাচাই করা হয়েছে। ইরানের মধ্য অঞ্চলীয় নাতাঞ্জ শহরে দেশের গুরুত্বপূর্ণ পরমাণু স্থাপনা অবস্থিত। সেখানে ইরান ইউরেনিয়াম সমৃদ্ধকরণ করে থাকে। নাতাঞ্জ এয়ার ডিফেন্স কমান্ডার জানিয়েছেন, সম্পূর্ণ নিরাপদ এলাকায় এই মহড়া চালানো হয়েছে এবং এজন্য সমন্বিত এয়ার ডিফেন্স নেটওয়ার্কের সঙ্গে পুরোপুরি সমন্বয় করা হয়েছে। শহরে ক্ষেপণাস্ত্রের উৎক্ষেপণ এবং র্যাপিড রিঅ্যাকশন ফোর্সের মহড়ায় কোথাও কোনো ক্ষয়ক্ষতি হয়নি। এদিকে স্থানীয় একটি সূত্র ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরানাকে জানিয়েছে, নাতাঞ্জের মরুভূমি এলাকায় এই বিস্ফোরণ ঘটেছে। এর সঙ্গে নাতাঞ্জ পরমাণু স্থাপনার কোনো সম্পর্ক নেই এবং কোনো ক্ষয়ক্ষতিও হয়নি। সূত্রটি আরও জানিয়েছে, নাতাঞ্জ শহর থেকে 20 কিলোমিটার দূরে সম্পূর্ণ নিরাপদ এলাকা থেকে ক্ষেপণাস্ত্র ছোড়া হয়। এর আগে কোনো খবরে জল্পনা করা হয় যে শত্রুপক্ষের পাঠানো কোনো লক্ষ্যবস্তু ধ্বংস করার জন্য ইরানের সামরিক বাহিনী ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র ছোড়ে। এই লক্ষ্যবস্তুকে ড্রোন বলেই মনে করা হচ্ছিল। এর আগে ইরানের পরমাণু স্থাপনায় অন্তর্ঘাতমূলক হামলা হয়েছিল এবং তা নিয়ে শহরবাসীর মধ্যে এক ধরনের সংবেদনশীলতা রয়েছে। নাতাঞ্জ শহরের কাছে এমন সময় এই ক্ষেপণাস্ত্রের মহড়া চালানো হলো যখন ইসরায়েল বারবার হুমকি দিচ্ছে যে ইরানকে কোনো মতেই পরমাণু অস্ত্র তৈরি করার সুযোগ দেওয়া হবে না, প্রয়োজনে ইরানের উপর হামলা চালানো হবে। অবশ্য ইরান এইসব হুমকিকে উড়িয়ে দিয়েছে। সৌদি আরবের কাছ থেকে $300 কোটি পেল পাকিস্তান। ঋণে জর্জরিত পাকিস্তানের বোঝা আরও বাড়ল। এবার সৌদি আরবের কাছ থেকে $300 কোটি ঋণ নিয়েছে দেশটি। এক প্রতিবেদনে রয়টার্স জানিয়েছে, ঋণ প্যাকেজের শর্তের আওতায় পাকিস্তানকে 4% সুদে 1 বছরের জন্য $300 কোটি দিয়েছে সৌদি আরব। শনিবার প্রধানমন্ত্রী ইমরান খানের অর্থনৈতিক উপদেষ্টা শওকত তারিন এই তথ্য জানিয়েছেন।
পাকিস্তানকে ঋণ দেওয়ায় কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, সদয় দৃষ্টির জন্য আমি মহামান্য যুবরাজ মোহাম্মদ বিন সালমান ও সৌদি আরবকে ধন্যবাদ জানাতে চাই। উল্লেখ্য, দক্ষিণ এশিয়ার দেশটি উচ্চ মুদ্রাস্ফীতি, বৈদেশিক মুদ্রার রিজার্ভ হ্রাস, চলতি হিসাবে তারল্য সংকট এবং মুদ্রার অবমূল্যায়ন সহ ক্রমবর্ধমান অর্থনৈতিক চ্যালেঞ্জের মুখে রয়েছে। 2018 সালের শেষ দিকে পাকিস্তানকে $300 কোটি ঋণ দিয়েছিল সৌদি আরব। এছাড়া দেশটিকে $320 কোটি বাকিতে তেল কেনার সুযোগ দেয় সৌদি আরব। কিন্তু কাশ্মীর ইস্যুতে রিয়াদকে চাপ দিলে সৌদি আরবের সঙ্গে পাকিস্তানের সম্পর্কের অবনতি হয়। এর জেরে 2020 সালে সৌদি আরবকে ঋণের সেই অর্থ সময়ের আগেই ফেরত দিতে হয় পাকিস্তানকে। কেন্দ্রীয় সরকার গডসের কাশ্মীর তৈরি করতে চায় বলছেন মেহবুবা মুফতি। জম্মু কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি ভারতের তৎকালীন জাতীয় নেতাদের কথা উল্লেখ করে বলেছেন, আমরা মহাত্মা গান্ধী, নেহেরু, আম্বেদকর এবং সর্দার বল্লভভাই প্যাটেলের ধর্মনিরপেক্ষ ভারতের সঙ্গে হাত মিলিয়েছিলাম এবং তারা না থাকলে কাশ্মীর পাকিস্তানের সঙ্গে চলে যেত। তিনি শনিবার বেসরকারি হিন্দি টেলিভিশন চ্যানেল আজতক এ বিশেষ অনুষ্ঠানে বক্তব্য রাখার সময় ওই মন্তব্য করেন। মেহবুবা বলেন, জওহরলাল নেহেরু হোক বা বাবা সাহেব আম্বেদকর, তারা আমাদের সেই গ্যারান্টি দিয়েছেন যাকে আপনারা 370 ধারার 35-এ ধারা বলছেন। এটাকে প্রত্যাহার করে কাশ্মীরের বিশ্বাসকে ভেঙে ফেলা হয়েছে। সাবেক প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী মহান নেতা বলে অভিহিত করেন মেহবুবা মুফতি। তিনি চাইলে হাজার বালাকোট করতে পারতেন, কিন্তু বাজপেয়ী এটা করেননি। অটল বিহারী বাজপেয়ী তা না করে রাজধর্ম পালন করেছিলেন। অটল বিহারী বাজপেয়ী কাশ্মীরকে দেখিয়েছিলেন হৃদয়ের চোখ দিয়ে, কিন্তু বর্তমান সরকার গডসের কাশ্মীর বানাতে চায়। মেহবুবা এজেন্ডা আজতক এর মঞ্চ থেকে বিজেপির তীব্র সমালোচনা করেন। তিনি বিজেপির প্রতি কঠোর মনোভাব দেখালেও সাবেক প্রয়াত প্রধানমন্ত্রী ও বিজেপি নেতা অটল বিহারী বাজপেয়ীর প্রশংসা করেছেন। মেহবুবা বলেন, অটল বিহারী বাজপেয়ী পাকিস্তানে গিয়েছিলেন, হুরিয়াতের সঙ্গে কথা বলেছেন, পারভেজ মোশাররফকে ডেকেছিলেন। অটল বিহারী বাজপেয়ীর অনেক সমালোচনা হয়েছিল, তিনি একটিও গুলি না ছুড়ে চলে যান বলে মন্তব্য করা হয়। সম্ভবত এ কারণে নির্বাচনে তিনি পরাজিত হয়েছিলেন। মেহবুবা মুফতি আরও বলেন, অটল বিহারী বাজপেয়ী নির্বাচনে হেরে গেলেও আমরা তাকে সালাম জানাই। অটল বিহারী বাজপেয়ীর বুক 56 ইঞ্চি নয়, 67 ইঞ্চি। মেহবুবা 370 এবং 35-এ ধারায় বিষয়টিও উল্লেখ করেন এবং আশা প্রকাশ করেন জম্মু কাশ্মীরকে এই বিশেষ ধারাগুলো ফিরিয়ে দেওয়া হবে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।